যে বাড়িতে জন্ম হয়েছে, যেখানে ভাই বোনেরা বেড়ে উঠেছি, সবাই একসাথে থেকেছি, একসাথে কতটা না আনন্দ করেছি। আর সে বাড়িটাই পুরো ফাঁকা। এক একজন এক এক দেশে বাবা মাকে ছেড়ে নিজের সংসার নিয়ে ব্যস্ত আছে। মন চাইলেও নিজের সংসার রেখে যখন তখন যেতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আমার পরিবারকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আজকে আমার বাসায় মেহমান আসবে, তাই প্রতিদিনের মতো আজকেও মা মেয়ে মিলে চলে গেলাম বাজারে। বাজার থেকে অল্প কিছু বাজার নিয়ে আসলাম। আমি চাইলেও বেশি বাজার নিয়ে আসতে পারি না, কারণ আমার মেয়ে আমার সাথে থাকে। তাই আমি সব সময় নিচে বাজার করলে অল্প অল্প করে করি। আর আমার মেয়ে তো খুবই ছোট, ওর কিন্তু হাত ধরে রাখতে হয়, না হলে কোলে নিতে হয়। ওরে নিয়ে বেশি একটা বাজার করা সম্ভব না। যাই হোক, বাজার করে চলে আসলাম বাসায় এসে ভাবলাম বাজারগুলো আগে রেখে দেই। আর যেহেতু মেহমান আসবে, তাই গরুর মাংস নিয়ে আসলাম। ফ্রিজে ছিল কিন্তু অল্প পরিমাণে, সেটাই হবে না, তাই আবার নতুন করে নিয়ে আসলাম। সাথে আরও কিছু বাজার আনলাম। এখানে ছোট একটা ইলিশ মাছ এনেছি। মাছটা ছোট হলেও কিন্তু দামটা মোটামুটি কম না। এই মাছটা দেখতে কিন্তু খুবই ছোট। আসলে ক্যামেরায় একটু বেশি ছোট দেখা যায়, কিন্তু বাস্তবে এতটাও ছোট না। যাই হোক, এটার দাম কিন্তু একদমই কম না। আপনারা আইডিয়া করে বলেন তো এটার দাম কত হতে পারে? ইলিশ মাছ খেতে যদিও পছন্দ করি, কিন্তু অ্যালার্জির কারণে আমি আর আমার মেয়ে একদমই খেতে পারি না। আমার আর আমার মেয়ের অ্যালার্জির প্রবলেম, তাই আমরা গরুর মাংস, ইলিশ মাছ একটু কমই খেয়ে থাকি। সাথে আরও কিছু এনেছি। এখানে আমার জন্য একটা তেল আর বাবুর জন্য একটা বডি ওয়াশ, সাথে কিছু মশলা আর চাল নিয়ে এসেছি। আর হ্যাঁ, এই তেল আর বাবুর বডি ওয়াশ সেটা কিন্তু আমি মুদির দোকান থেকে নিয়েছি, কসমেটিকের দোকানে আর যাওয়া হয়নি। চোখের সামনে পড়ে গেল, তাই ভাবলাম এখান থেকে নিয়ে যাই। তারপরে নিয়ে আসলাম। এখানে আমার মেয়ে তেল আর ওর বডি ওয়াশ দেখে চলে আসছে। ও চিনতে পারছে যে এটা ওর। ও কিন্তু তেলটা নেয়নি, ওর বডি ওয়াশটা বারবার ধরছে। সাথে একটা মুরগিও নিয়ে আসলাম। ফ্রিজে মুরগির মাংস আছে, কিন্তু ওগুলো ছোট ছোট করে কাটা, এর জন্য আবার একটা নিয়ে আসলাম। যেহেতু রোস্ট করব, তাতে তো বড় পিস লাগে, এর জন্য আবার একটা নিয়ে আসলাম। এখানে আমি ভাবলাম গরুর মাংসটা বসিয়ে দিয়ে তারপরে মুরগি কেটে নিব। বাসায় যেহেতু আমি একা, আমার একার হাতে সব করতে হবে, তাই ভাবলাম আস্তে আস্তে একটা একটা করে সব গুছিয়ে রাখি। এদিকে গরুর মাংসটা বসিয়ে দিলে গরুর মাংসটা রান্না হয়ে যাবে, আর ওদিকে আমি মুরগি কাটলে মুরগিটাও কাটা হয়ে যাবে। তাই ভাবলাম গরুর মাংসটা বসিয়ে দিয়ে মুরগিটা কেটে নেই। আর হ্যাঁ, আমার বাসায় কে আসবে এটা তো আমি বললাম না। আসলে আমার বাসায় আজকে আমার আপু আসবে। আমার দুলাভাই আজকে বিদেশ থেকে আসবে, তাই আপু আগায় নিতে আসবে। আপুর সাথে আরও কেউ আসবে, তাই আপু আজকে আর রাতে আমাদের বাসায় এসে থাকবে, আর সকালে ভাইয়াকে নিয়ে আবার চলে যাবে। তাই আমি বিকালের ভিতরে সব রান্না করে রেখেছি, যেহেতু থাকবে না। মেয়েদের জীবন কতটা কষ্টকর, তাই না? চাইলেও একটা কিছু করতে পারে না। এই যে আমার আপু কিন্তু এখন চাইলেও থাকতে পারবে না, যেহেতু বাইরে চলে আসবে। শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য আমার বাসায় থাকবে। আমার কিন্তু খুবই খারাপ লেগেছে যখন আপু চলে গেছে, অনেক কষ্ট লেগেছে। আর আমার মেয়ে তো খুবই কান্না করেছে। ও ঘুম থেকে ওঠার পরে অনেকটা কান্না করেছে। আপুদের আস্তে আস্তে কিন্তু রাত 11টা বেজে গিয়েছিল। আবার সে ভোর 6টা বাজে আবার বাসার থেকে বের হয়ে গেছে। যেহেতু আমরা সাভারে থাকি, সাভার থেকে তো ঢাকায় অনেকটা দূর, আর এয়ারপোর্ট তো আরও অনেক দূর, তাই একদম তাড়াতাড়ি বের হয়ে গেছে। আর ভাইয়া ওখানে সকাল 7টা বাজে এসে পৌঁছাবে, তাই একটু তাড়াতাড়ি করে চলে গেছে। বড় বোন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। যাদের বড় বোন আছে তারা খুবই ভাগ্যবান। আমিও কিন্তু অনেক ভাগ্যবান, কারণ আমার বড় বোন আছে। আর বড় বোন মানে কিন্তু দ্বিতীয় মা। মায়েদের মতন কিন্তু বড় বোনেরা ছোট থেকে বড় করে, অনেক আদর দেয়, অনেক ভালোবাসা। যাই হোক, আমার আপু কিন্তু আমাকে ছোট থেকে বড় করেছে। আপু যখন স্কুলে যেত, আমি তখন অনেকটা ছোট ছিলাম। আমি অনেক কান্না করতাম, আপুর পিছু পিছু যেতাম, রাস্তায় গিয়ে বসে থাকতাম কখন আপু আসবে, আপুর সাথে একসাথে ভাত খাবো, আপু ভাত খাইয়ে দিবে তারপরে খাবো। আম্মু অনেক চেষ্টা করতো খাওয়ানোর জন্য, কিন্তু আমি খেতাম না। তারপরে আপু এসে আমাকে খাইয়ে দিত।
তারপরে যখন আপুর বিয়ে হয়ে যায় আমি তখন ক্লাস 6-এ পড়ি। অনেকটা কান্না করতাম আপুর জন্য। আপু যখন শ্বশুরবাড়ি চলে যেত তখন আপুর জুতা গুজিয়ে রাখতাম, জামা কাপড় গুজিয়ে রাখতাম। আর ভাইয়া যখন আসতো তখন বলতাম উনি কেন আপুর সাথে ঘুমায়, আপুর সাথে আমি ঘুমাবো, ওনাকে ঘুমাতে দিব না। তখন এতটা ছোট ছিলাম, বুঝতাম না। অনেক কথা বলে ফেললাম। আমার মতো হয়তো অনেকের জীবনে এমনটা হয়েছে, যাদের বড় বোন আছে তারা হয়তো আমার মতো এরকম পাগলামি অনেকেই করেছেন। আমার কথা বলতে বলতে কিন্তু মুরগিটা কাটাও প্রায় শেষ হয়ে গেছে। আমি একদমই ভালোভাবে মুরগি কাটতে পারি না, তাও ভালো করে কাটার চেষ্টা করি। যাই হোক, আস্তে আস্তে একদিন ভালোভাবে পারবো। প্রতিদিনের মতন আজকেও আমার মেয়ের চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। যখনই আমি ভয়েস দিতে বসি ওই অনেকটা দুষ্টুমি করে, অনেক চিল্লাচিল্লি করে। আজকেও কিন্তু অনেক চিল্লাচিল্লি করতেছে, আমি বারবার নাক করতেছি কিন্তু ও শুনে না। আসলে ওর তো অতটা বোঝার বয়স হয় নাই, আর অন্য কারোর কাছে থাকবেও না, সারাক্ষণ আমার পিছু পিছু থাকবে। যাই হোক, আমার মুরগি কাটা কিন্তু শেষ। এখন আমি মুরগিটা ধুয়ে নিচ্ছি। বলের মুরগি কিন্তু অনেকটা পিছল পিছল থাকে, এগুলো পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়। আগে মুরগি কাটা দেখলে অনেকটা ঘৃণা পেতাম, মাছ কাটা দেখলে অনেকটা ঘৃণা লাগতো, ভাত খেতে পারতাম না। আর এখন সেই মেয়েটা সব কিছু করতে পারি, হাঁস মুরগি সব কিছুই কাটতে পারি। আর যেটা না পারি সেটার জন্য আবার কথা শুনতে হয়, এটাই স্বাভাবিক। কারণ মেয়েদের একটু কথা শুনতেই হবে, সেটা ভালোর জন্য হোক আর খারাপের জন্য হোক। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছি কথা তো শুনতেই হবে। আর তারপরেও টাকা ইনকাম করি না, যারা টাকা ইনকাম করে তাদের হয়তো কথা শুনতে হয় না। আমার আপুর আম্মুর কিন্তু অনেক গুণ, তারা অনেক কিছু পারে, আর আমি কিন্তু কিছুই পারি না। অনেকটা কষ্ট লাগে। যাই হোক, আস্তে আস্তে পারবো। আর যেহেতু আমি ঘরে ছোট মেয়ে ছিলাম, কাজকাম করতাম না, এর জন্য হয়তো পারি না। এখন কাজকাম করি, এখন আস্তে আস্তে অনেক কিছুই শিখে গেছি। এদিকে মুরগি কাটতে কাটতে কিন্তু আমার গরুর মাংসটা রান্না শেষ হয়ে গেছে, দুটোই একসাথে হয়ে গেল। গরুর মাংস রান্না শেষ, মুরগি কাটাও শেষ। এবার আমি চাল সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আমি অনেক বড় একটা পাতিল নিয়েছি, অনেক বেশি পরিমাণের পানি দিয়েছি। পানির ভিতরে হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, যাতে চালটা সিদ্ধ হলে ঝরঝরা হয়। যেহেতু এটা দিয়ে আমি ফ্রাইড রাইস রান্না করব, খুব সাবধানে সিদ্ধ করতে হবে। সিদ্ধ কিন্তু বেশি হয়ে গেলে আর রান্না ভালো হবে না, তাই আমি খুব সাবধানে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা চালে সিদ্ধ করতে হবে, বেশি জাল দিলে কিন্তু এটা একদম ভিতর থেকে ভাতটা শক্ত থাকে যাবে আর উপর থেকে নরম হয়ে যাবে। তাই বেশি সময় নিয়ে আস্তে আস্তে করে সিদ্ধ করে নিতে হবে। আর এটা সিদ্ধে কিন্তু অবশ্যই বেশি করে পানি দিতে হবে। আমার এখানে কিন্তু পানিটা কম হয়ে গেছিলো, এর কারণে ভাতটা একটু আঠালো আঠালো হয়ে যাচ্ছিল, যার কারণে আমি এটা বড় একটা বাটিতে রেখে ফ্যানের নিচে রেখে দিয়েছি অনেকক্ষণ। তারপরে ভাতটা ঠিক হয়ে গেছে। এটা রান্না করা কিন্তু খুবই সহজ। আমাদের কাছে হয়তো মনে হয় এটা রান্না করা অনেক কঠিন, শুধু চালটা সিদ্ধ করাটা একটু কঠিন মনে হয়, কারণ এটা খুব সাবধানে সিদ্ধ করতে হয়। আমি এটাকে এখন ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের নিচে রেখে, তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে চলে আসলাম বিকালে রান্নার জন্য। তখন কিন্তু আমি রান্না পুরোটা করি নাই, শুধু গরুর মাংসটা রান্না করে রেখেছি আর চালটা সিদ্ধ করে ফ্রিজে রেখেছি। এখন বিকালে আবার রান্না করব। এখানে দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি। মাছটা কিনে কিন্তু আমি অনেকটা ঠকে গেছি। দোকানদার ভাইকে বলেছি আপনি ভালো দেখে বেছে বড় একটা মাছ দিন। সে বলল আপু এটা না, এটা ভালো হবে। আসলে এই মাছটা কিন্তু একদম ভালো না, দেখতেই বোঝা যাচ্ছে। আমি তখন বুঝতে পারিনি, আসলে আমি এই ফার্স্ট টাইম ইলিশ মাছ কিনেছি, এর জন্য বুঝতে পারিনি। বাসায় নিয়ে এসে দেখি মাছটা খুবই নরম, আর আমি ধরেও দেখতে পারিনি, কারণ বাবু আমার কোলে ছিল, দূরে বসে আমি বলেছি, সে দিয়েছে। আর আমার কাছ থেকে 400 টাকা নিয়েছে। জানি না আমাকে ঠকিয়েছে নাকি, যদি ঠকিয়ে থাকে আল্লাহ যেন বিচার করে। সব সময় বাজারে গেলে ভাবি কিছুটা টাকা বাঁচিয়ে ওটা জমিয়ে রাখবো, কিন্তু সেটা কখনো সম্ভব হয় না। মাঝে মাঝে হয়তো পারি, কিন্তু বেশিরভাগ সময় পারা যায় না। আমার মেয়ে তো অনেক খুশি, ওর আম্মা আসবে, এর জন্য অনেকটা খুশি। ও নতুন জামা পরে বসে আছে আর সাজুগুজু করেছে। ও হয়তো ভেবেছে ওর আম্মা হয়তো অনেক দিন ওর পাশে থাকবে, কিন্তু ওর আম্মা তো মাত্র কয়েক ঘন্টা থাকবে। আজকে যদি আমার মেয়ে বড় হতো তাহলে কিন্তু আমার অনেকটা কষ্ট কম হতো। ও কিন্তু আমাকে অনেক সাহায্য করতে পারতো। তারপর আমাকে মোটামুটি সাহায্য করে। ওরা যদি বলি আম্মু একটা বাটি এনে দাও, ও এনে দিতে পারে। মোটামুটি আর কি যতটুকু ও পারে করে দেয়, বললেই বুঝে।
এখন পারে না কিন্তু করতে চায়, আর যখন কাজ পারবে তখন কিন্তু আর করতে চাইবে না, তখন একটা কাজ 10 বার বললেও কিন্তু করবে না। আমরাও কিন্তু ঠিক তেমনটাই করেছি। আম্মু একটা কাজ করতে বললে সরাসরি বলে দিতাম পারবো না, আর শাশুড়ির কাজ সেটা তো বলতেও হয় না, সে না বলার আগেই করে দেয়। এটাই আমরা মেয়েরা বাবা মায়ের কষ্ট বুঝি না, কিন্তু মাঝে মাঝে অনেক আফসোস হয় কেন মেয়ে হয়ে জন্ম হলো, কেন ছেলে হয়ে জন্ম হলো না। ছেলে হয়ে জন্ম হলে বাবা মাকে টাকা পয়সা ইনকাম করে দেওয়া যায়, তারপরে বিয়ের পরে বউ এনে দিলে বউ কাজ করে খাওয়াতে পারে। আর মেয়েরা কিন্তু বিয়ের আগেও বাবা মাকে কাজ করে খাওয়ায় না, আর বিয়ের পরে তো দূরের কথা, কাজ কিভাবে করবে। সে আসলে হয়তো কয়েকদিনের জন্য আসে, সেটা মায়েরও কখনো চায় না যে আমার মেয়ে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে, তাকে দিয়ে কাজ করায়। সে সারাদিন শ্বশুরবাড়িতে বসে কাজ করে, আবার আমাদের বাড়িতে এসেও কাজ করবে, এটা ভেবে মায়েরাও কিন্তু কাজ করতে দেয় না। আর টাকা পয়সা তো দূরের কথা, ইনকাম করলেও দিতে পারে না, আর ইনকাম না করলে তো কথাই নেই। আজকে যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে কিন্তু বাবা মায়ের পাশে ঠিকই দাঁড়াতে পারতাম, তাদের সব স্বপ্ন পূরণ করতে পারতাম। আর মেয়েরা হলো বাবা মায়ের টেনশন। মেয়েদের বিয়ের আগে বাবা মায়ের টেনশন থাকে কিভাবে মেয়েদের বিয়ে দিবে, আর বিয়ের পরেও টেনশন থাকে শ্বশুর বাড়িতে সে কীরকম আছে, ভালো আছে না খারাপ আছে, এটা ভেবে সারাদিন টেনশন করে যায়। আমি এখন রোস্টের চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমার মাছটাও রান্না হয়ে গেছে। মাছটা কিন্তু আমি সরিষা দিয়ে রান্না করছি। এখানে কিছু ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিম কোরমা করব দেখে ডিমগুলো ছিলে নিচ্ছি, তারপরে হালকা একটু কেচে নিলাম, তারপরে লবণ মাখিয়ে নিব, লবণ মেখে রেখে দিব। এদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এক একটা করে উঠিয়ে নিলাম। তারপরে আমি ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো ভাজা শেষে কিন্তু আমার কোরমা করাও শেষ। এখানে আমি ভিডিও করতে পারিনি, আমার মেয়ে অনেক কান্না করতেছিল, তাই আমি মাছ দিয়ে ভিডিও করতে পারিনি। যেটুকু পেরেছি ওটুকু দিয়ে দিলাম। আসলে বাচ্চা নিয়ে সবগুলো ভিডিও করা আমার কাছে সম্ভব ছিল না, তাই যেটুকু পেরেছি ওটুকু করে দিয়েছি। রোস্ট কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করে রেখেছি। এদিকে কিছু সবজি কেটে নিলাম ফ্রাইড রাইস করার জন্য। সবজিগুলো হালকা করে ভেজে নিলাম, তারপরে ফ্রাইড রাইসটা ভালোভাবে রান্না করে নিলাম। এখানে ডিম ভেজে নিয়েছিলাম, ডিম ভাজাটাও দিয়ে দিলাম। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।